আদর্শ মহাবিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত। আমি সৈয়দ আয়েশা সিদ্দিকা, প্রভাষক দর্শন বিভাগ, তোমাদের সবাইকে যুক্তিবিদ্যার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যুক্তিবিদ্যাতে আমরা প্রথম পত্রের আলোচনা করছিলাম। প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচনা চলে গেছে। এর আগে প্রথম অধ্যায় আলোচনা হয়েছে, তারপরে দ্বিতীয় অধ্যায় আলোচনা হয়েছে, এরপরে তৃতীয় অধ্যায় যে যুক্তির উপাদান, এটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। অধ্যায় তৃতীয়, যুক্তির উপাদান। যুক্তির উপাদানের মধ্যে আমরা অনেকগুলো বিষয় খেয়াল করেছিলাম। তার মধ্যে আমরা প্রথম দিকে যুক্তির উপাদান কাকে বলে সেটি শিখেছিলাম। তারপরে যুক্তির উপাদানের পরে পদ কাকে বলে, পদ কিভাবে গঠিত হয়, এরপরে হচ্ছে পদের সাথে যে পদের যে দুটি দিক, পদের ব্যাক্তার্থী দিক এবং পদের জাত্যার্থী দিক, এই দুটি দিককেও আমরা শিখেছি। এবং পদের ব্যাক্তার্থ এবং জাত্যার্থ এই দুটোর মধ্যে যে সম্পর্ক, সেই যে হ্রাসবৃদ্ধি সম্পর্ক, এটার উপরে খুব সুন্দরভাবে আমাদের আরেকজন শিক্ষক আমাদের আব্দুল জলিল স্যার, উনি খুব সুন্দরভাবে তোমাদের পদের ব্যাক্তার্থ জাত্যার্থের মধ্যে যে হ্রাসবৃদ্ধির সম্পর্কটা এটি শিখিয়েছেন। তারপরে আমরা যেটা জানতে চাচ্ছি আজকে, সেটা হলো পদের প্রকারভেদ। পদের প্রকারভেদে আমরা অনেকগুলো বিষয় পাবো। এই পদের প্রকারভেদটা আসলো কোথা থেকে? পদের প্রকারভেদটা পদের নীতি অনুযায়ী, যুক্তিবিদ্যার নীতি অনুযায়ী পদকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে আমরা যদি একটু দেখি, বোর্ডের দিকে খেয়াল করি, প্রায় 9টি ভাগ আমরা এখন পেয়ে যাচ্ছি, 1 থেকে 9 পর্যন্ত। সরল পদ ও যৌগিক পদটি হলো আমাদের প্রথম ভাগ। 1 নম্বরটি হলো সরল পদ ও যৌগিক পদ। সরল পদ ও যৌগিক পদ কাকে বলছি আমরা? সরল পদ মানে হলো, আমরা শাব্দিক অর্থ থেকে যদি বুঝতে পারি যে সরল পদ মানে হলো যে পদটি মাত্র একটি মাত্র শব্দ থেকে গঠিত, মানে একটি মাত্র শব্দ দিয়ে এই পদটি আমরা পেয়ে যাব, সেটিকে আমরা বলছি সরল পদ। আর যৌগিক পদ হলো একের অধিক শব্দ দিয়ে যে পদটি গঠিত হয় তাকে আমরা বলবো যৌগিক পদ। সরল পদ বলতে কি কি বুঝতে পারছি, যেগুলো উদাহরণ হিসেবে বলা যায় মানুষ, ছাত্র, বই। মানুষ দিয়ে শুধু মানুষ এই একটা শব্দ দিয়ে কিন্তু সম্পূর্ণ গঠিত হয়ে যায় একটা পদ হিসেবে আমরা ধরতে পারি। যেমন মানুষ হয় মরণশীল, এখানে মানুষ পদটিটা একটা শব্দ দিয়ে একটি পদ গঠিত হয়েছে। এজন্য যেহেতু একটা শব্দ দিয়েই সরল পদ গঠিত হয়, এজন্য সরল পদকে আবার এক শাব্দিক পদও বলা হয়। তারপরে যৌগিক পদ। যৌগিক পদে হচ্ছে আমি কি বললাম, যে এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত পদকে আমরা বলবো যৌগিক পদ। যৌগিক পদের উদাহরণে আমরা বলতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, কিংবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার হয় অনেক সমৃদ্ধ একটি গ্রন্থাগার। আবার বলতে পারি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন অনেক ভালো একজন মানুষ। এরকম আমরা এক বা একের অধিক শব্দ দিয়ে যে পদগুলো পাবো সেগুলোকে আমরা বলবো যৌগিক পদ। এরপরে আমরা আসছি বিশেষ পদ ও সাধারণ পদ। বিশেষ পদ ও সাধারণ পদ আমরা কাকে বলছি? যখন আমরা একটি মাত্র একই গুণ বিশিষ্ট একটি মাত্র বিষয়কে বা একটি মাত্র বস্তুকে বোঝাতে যাব, তখন আমরা সেটাকে বলবো বিশেষ পদ। আর সাধারণ পদ কাকে বলবো? একই গুণ বিশিষ্ট কিন্তু একাধিক ব্যক্তি বা বস্তুকে আমরা যখন বোঝাবো তখন সেটা হয়ে যাবে আমাদের সাধারণ পদ। আচ্ছা, বিশেষ পদের উদাহরণ আমরা কি বলতে পারি? বিশেষ পদের উদাহরণ আমরা বলতে পারি ঢাকা, রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বলতে একটি মাত্র নির্দিষ্ট স্থানকেই বোঝাবে, একের অধিক স্থানকে এখানে বোঝায় না। ঢাকা বলতে গোটা পৃথিবীতে একটি নির্দিষ্ট স্থানেই রয়েছে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে একজনই রয়েছেন, একজন ব্যক্তিকে আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি। অর্থাৎ একটি মাত্র জিনিসকে যখন বোঝাচ্ছি নির্দিষ্টভাবে, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের বিশেষ পদ। আর সাধারণ পদ হলো মানুষ এবং ছাত্র, বই, যেগুলো দিয়ে মানুষ দিয়ে আমরা একই গুণ বিশিষ্ট অনেকগুলো মানুষকে বোঝাতে পারি, ছাত্র দিয়ে আমরা একই গুণ বিশিষ্ট অনেকগুলো মানুষ স্টুডেন্টকে বোঝাতে পারি। এই জন্য আমরা বলবো এটাকে সাধারণ পদ। এরপরে আসি সমষ্টিবাচক পদ ও ব্যষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদে আমরা কি করব, যে সমষ্টিকে যখন আমরা একই গুণ বিশিষ্ট কোনো সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে যখন আমরা একত্রে বোঝাবো, তখন সেটাকে বলবো আমরা সমষ্টিবাচক পদ। যেমন সৈন্যবাহিনী, গ্রন্থাগার, মুক্তিবাহিনী। আর এটা ঠিক বিপরীতটাকে আমরা বলবো
ব্যষ্টিবাচক পদ। ব্যষ্টিবাচক পদ কাকে বলবো? যখন আমরা একই গুণ বিশিষ্ট বা সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে একত্রে না বুঝিয়ে যখন আমরা পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে বোঝাবো, তখন তাদেরকে বলবো ব্যষ্টিবাচক পদ। যেমন একটি গ্রন্থ, একজন মুক্তিযোদ্ধা, এখানে কি বলেছিলাম? সৈন্যবাহিনী, এখানে একজনকে না, একটি সমগ্রকে বুঝিয়েছিলাম। আর এখানে আমি একজন মুক্তিযোদ্ধাকে বলছি, এখানে মুক্তিবাহিনী বলেছিলাম সমষ্টিবাচক পদে, এখানে আমি বলবো একজন মুক্তিযোদ্ধা। অর্থাৎ একজন একজন করে আলাদা আলাদা করে যখন বোঝানো হবে একটি শ্রেণীর প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে, তখন সেটা হয়ে যাবে আমার ব্যষ্টিবাচক পদ। তোমরা এই ছোট ছোট বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়েই গ্রহণ করতে হবে, তার কারণ এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে অনেক অনেক কাজে লাগে। আবার ফের আমাদের সিলেক্ট প্রশ্নে, যেটা হচ্ছে কতে এবং খতে আসে, বিশেষ করে কতে আসে, ক খ, এগুলোর জন্য এগুলো অনেক কাজে লাগে। যেমন যুক্তিবাক্য কাকে বলে, বা বললো যে সমষ্টিবাচক পদ কাকে বলে, অথবা বলা হলো যে চতুর্থ পদ কাকে বলে। এরকম ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু এটা থেকে অনেকগুলো পাবা। আর আমাদের তৃতীয় অধ্যায় অনেক বড় একটি অধ্যায় এবং অনেক কিছু এখান থেকে অনেক প্রশ্ন আমাদের প্রশ্নে, তোমরা যখন পরীক্ষার কেন্দ্রে যাবা তখন দেখবা যে আমরা অনেকগুলো প্রশ্ন এই অধ্যায় থেকে পাচ্ছি। এজন্যই আমি খুব ধীরে ধীরেই আগাচ্ছি, খুব তাড়াহুড়ো করে আমরা অধ্যায়টা শেষ করছি না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমরা সমষ্টিবাচক পদ পড়লাম, এরপরে বস্তুবাচক ও গুণবাচক পদ। বস্তুবাচক পদ কাকে বলবো? যখন আমরা কোনো গুণের অধিকারী কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে বোঝাবো, তখন সেটাকে আমরা বলবো বস্তুবাচক পদ। অর্থাৎ যেই পদটাকে দেখা যায়, যে পদটা মূর্ত পদ। মূর্ত পদ হলো কোনো গুণের অধিকারী কোনো ব্যক্তি বা বস্তুকে বলা হয়। সেটার উদাহরণে আমরা বলতে পারি কৃপণ মানুষ। কৃপণ বলা হয় কাকে? কার্পণ্য গুণের অধিকারী ব্যক্তিকে বলা হয় কৃপণ। আর মনুষ্যত্ব গুণের অধিকারী কোনো প্রাণীকে বলা হয় মানুষ। আর গুণবাচক পদ মানে হলো বস্তুবাচক পদকে যেখানে আমরা দেখতে পাচ্ছি, গুণবাচক পদকে কোনো গুণকে কিন্তু দেখা যায় না, অর্থাৎ এটা একটা বিমূর্ত পদের নাম। গুণবাচক পদ হলো আমাদের বিমূর্ত পদ, যেখানে কোনো গুণকে সরাসরি পদ হিসেবে আমরা গ্রহণ করি। এখানে আমরা লিখেছি, দেখো, কার্পণ্য, মনুষ্যত্ব, এগুলো কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুর নাম নয়, এগুলো হচ্ছে একটি করে গুণের নাম। যেমন হচ্ছে সততা কিংবা সত্যবাদিতা, যেটাই বর্ণনা করো, যেগুলো আমাদের গুণের নাম, যেগুলো আমরা কোনো ব্যক্তি বা বস্তুর ভেতরে অন্তর্নিহিত থাকে, যেটাকে আমরা দেখতে পাই না, অর্থাৎ যেটা আমাদের বিমূর্ত বিষয়, সেটাকে আমরা বলবো গুণবাচক পদ। এবার আসছে সদর্থক, নয়োর্থক ও ব্যাহতার্থক পদ। এটা খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সদর্থক, নয়োর্থক, ব্যাহতার্থক। সদর্থক মানে আমরা আমাদের হচ্ছে বাংলা গ্রামারে পড়েছিলাম যে সদর্থক বলতে হ্যাঁবাচক বিষয়কে বোঝায়, তোমরা যেগুলো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছো। নয়োর্থক মানে নাবাচক বিষয়কে বোঝায়, ওই একই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে, সদর্থক, নয়োর্থক ও ব্যাহতার্থক। খালি আমি যুক্তিবিদ্যা আরো জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, সদর্থক মানে হলো কোনো গুণের উপস্থিতি থাকা, সেই বিষয়টার মধ্যে, যে পত্রের মধ্যে কোনো গুণের উপস্থিতি থাকবে, তখন সেটাকে বলবো আমরা সদর্থক পদ। যখন নয়োর্থক বলবো, নয়োর্থক মানে নাবাচক, যখন গুণের অনুপস্থিতি দেখাবে বা বোঝাবে, তখন সেই পদটাকে আমরা বলবো নয়োর্থক। আচ্ছা, সদর্থক মানে গুণের উপস্থিতি। এখানে মানুষ পদে, সুখ পদে মনুষ্যত্বের উপস্থিতি রয়েছে, সুখে হচ্ছে সুখের উপস্থিতি রয়েছে। আর নয়োর্থক মানে নাবাচক, অর্থাৎ অমানুষ মানে হলো যেখানে মনুষ্যত্বের অভাব রয়েছে সেটা হলো অমানুষ, যেখানে সুখের অভাব সেটা হলো অসুখ। অর্থাৎ নয়োর্থক পদকে আমরা কিন্তু নাবাচক পদ হিসেবেই বুঝতে পারছি। এরপরে হলো ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদ হলো অনেক আলাদা একটা বিষয়। দেখো, যেখানে যে পদে দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বর্তমানে স্বাভাবিকভাবে যে গুণটি উপস্থিত থাকার কথা, কিন্তু বর্তমানে সেই গুণটি উপস্থিত নেই, অথবা এরপরে আবার ভবিষ্যতে সেই গুণটির উদ্ভব আবার হতে পারে, এ ধরনের বিষয়কে আমরা বলবো, সেই ধরনের পদগুলোকে বলবো আমরা ব্যাহতার্থক পদ। যেমন অন্ধ, খোড়া, বোবা। অন্ধ, সে স্বাভাবিকভাবে এই বিষয়টা, এই গুণটি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকার কথা, কিন্তু কি হলো যে সে কোনো কারণে সে অন্ধ হয়ে গেছে বা অন্ধ হয়ে আসতে ভবিষ্যতে তার কোনো অপারেশনের মাধ্যমে সে আবার তার চোখের জ্যোতি ফেরত পেতে পারে। ঠিক তেমনি খোড়া কোনোভাবে ঠিক করা যেতে পারে অপারেশনের মাধ্যমে, এবং বোবা হলো আমাদের কোনোভাবে পরবর্তীতে কথা বলা শিখতে পারে। আচ্ছা, এরপরে হলো নিরপেক্ষ ও সাপেক্ষ পদ। নিরপেক্ষ মানে যে পদগুলোর তার নিজের অর্থ প্রকাশ করতে অন্য কোনো পদের সাহায্য লাগে না, সেটা হলো আমাদের নিরপেক্ষ পদ। যেমন কাজ, ফুল। আর সাপেক্ষ পদ হলো
তার নিজের অর্থ প্রকাশ করতে আরেকটি পদের সাহায্য লাগে। যেমন শিক্ষক, শিক্ষক কিভাবে হয়, ছাত্র ছাড়া শিক্ষককে আমরা তার অর্থ বুঝতে পারি না। আবার পিতাকে আমি তখনই বুঝতে পারবো যখন পুত্র বা সন্তানের একটি সম্পর্ক এখানে দেখা যায়, অর্থাৎ এটি একটি সম্পর্ক উপর নির্ভরশীল একটি পদের নাম, নিরপেক্ষ সম্পর্ক। এরপরে হচ্ছে নির্দিষ্ট ও অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট মানে বোঝা যাচ্ছে যে নির্দিষ্টভাবে যখন কোনো কিছু বোঝাচ্ছি, যেমন লোকটি, বইখানা, এগুলোকে বলছি আমরা নির্দিষ্ট পদ। আর অনির্দিষ্ট পদ হলো যখন আমরা অনির্দিষ্টভাবে কোনো কিছু বুঝে দিচ্ছি, যেমন একটি টেবিল বা একটি বই, এ ধরনের বিষয়গুলো হলো অনির্দিষ্ট পদ। আচ্ছা, জাতর্থক ও অজাতর্থক পদ। এখানে জাতর্থক আর অজাতর্থক এই জিনিসটার উৎপত্তি হয়েছে, আমরা যে এর আগের ক্লাসে বলেছিলাম যে একটি পদের দুটি দিক থাকে, ব্যক্তার্থ এবং জাতর্থ। সেই ব্যক্তার্থ ও জাতর্থের সম্পর্কের উপর নির্ভর করে এই জাতর্থক আর অজাতর্থক পদটি উদ্ভব। যখন কোনো পদের দুটো দিকই থাকবে, পদের ব্যক্তার্থ এবং জাতর্থ, তখন সেটাকে বলবো আমরা জাতর্থ পদ। আর যখন কোনো পদের ব্যক্তার্থ থাকলে জাতর্থ থাকবে না, আবার জাতর্থ থাকলে ব্যক্তার্থ থাকবে না, সেটিকে বলবো আমরা অজাতর্থক পদ। যেমন জাতর্থ পদ হলো মানুষ, মানুষ পদটি ব্যক্তার্থ এবং জাতর্থ দুটোই রয়েছে, সুতরাং এটি একটি জাতর্থ পদ। আর অজাতর্থক পদ হলো লন্ডন, সততা, শুভ্রতা, এগুলোর একটি থাকলে অন্যটি থাকে না, অর্থাৎ ব্যক্তার্থ থাকলে জাতর্থ থাকে না। যেমন লন্ডন শহরটি লন্ডন হলো একটি শহরের নাম, একটি সংখ্যাকে বোঝাচ্ছে, একটা মাত্র শহরকে বোঝাচ্ছে, এখানে যে ব্যক্তার্থ দিকটি বোঝাচ্ছে, কোনো জাতর্থ লন্ডনের কোনো গুণ হিসেবে এখানে দেখছি না আমরা একটি শহরের নাম, এখানে একটা সংখ্যাকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আসি আমাদের খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা আমাদের শেষ, সেটি হলো বিপরীত পদ ও বিরুদ্ধ পদ। এই বিপরীত পদ ও বিরুদ্ধ পদ আমরা কাকে বলছি? বিপরীত পদটা আমরা বলছি যখন দুটি বিরোধী পদের মধ্যে, যখন আমরা বিরোধী পদ দুটোর মধ্যে এমন একটি সম্পর্ক নিহিত থাকবে যে দুটোকে মিলিত করলে সম্পূর্ণ ব্যক্তার্থটি প্রকাশ পাবে, তখন সেটাকে আমরা বলবো সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ পাবে না, তখন হলো বিপরীত পদ। আর যখন দুটো পদের মধ্যে মিলিত ব্যক্তার্থ যখন সম্পূর্ণ ব্যক্তার্থকে প্রকাশ করে দিবে, সেটা হলো আমাদের বিরুদ্ধ পদ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে বিপরীত পদ মানে হলো যখন দুটো পদের মধ্যে এমন একটি সম্পর্ক বোঝাবে যে একটি অন্যটি, এই দুটোকে যখন মিলিত করে দিব আমরা, এই দুটোর সমষ্টি যখন আমাদের সম্পূর্ণ ব্যক্তার্থকে প্রকাশ করবে না, তখন সেটা হয়ে যাবে আমাদের বিপরীত পদ। আর বিরুদ্ধ পদটা হলো যখন দুটো পদের মধ্যে সম্পর্কটি এমন ধরনের হবে যেখানে দুটোকে আমরা মিলিত করে দিলে সেটার ব্যক্তার্থটা সম্পূর্ণ সমগ্রকে বোঝাবে, তখন সেটা হয়ে যাবে আমাদের বিরুদ্ধ পদ। আচ্ছা, বিপরীত পদের উদাহরণটা কি? সাদা বিপরীত আমরা কি বলবো? কালো। সকালের বিপরীত আমরা বলবো সন্ধ্যা। ঠিক তেমনি আবার বিরুদ্ধ পদের উদাহরণে আমরা বলছি মানুষ, অমানুষ। মানুষের বিপরীত আমি কখন বললাম? অমানুষ। আবার হচ্ছে সাদা, অসাদা। মানুষ আর অমানুষ এই দুটোকে যদি আমি মিলিত করে দিই, তাহলে আমাদের মানুষ সকল প্রাণীর যে সংখ্যাটা, সেটা কিন্তু আমাদের ব্যক্তার্থে চলে আসবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের বিরুদ্ধ পদ। আচ্ছা, এরপরে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো বাক্য, যুক্তিবাক্য এবং অন্তর্বাক্য। বাক্য কাকে বলে? আমরা যখন মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে আমাদের বাক্য। যেমন আমি বললাম রহিম শিক্ষিত, রহিম শিক্ষিত, এখানে শুধুমাত্র মনের ভাবটাই প্রকাশ হলো, এখান থেকে কি হলো? শুধুমাত্র মনের ভাবটা প্রকাশ হলো, সুতরাং এটা আমাদের একটি বাক্য। আর যুক্তিবাক্য কাকে বলবো? এটা কি আমাদের যুক্তিবাক্য? না, এটা আমাদের যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্যের সংজ্ঞা কি? দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে আমরা যুক্তিবাক্য বলবো। সেখানে আমরা কি বলবো? রহিম হয় শিক্ষিত। তার কারণ হলো এখানে আমরা দুটি পদ থাকতেই হবে এবং আমাদের যুক্তিবাক্যের একটি গঠন রয়েছে, সেটি হলো উদ্দেশ্যপদ, সংযোজক এবং বিধেয়। এই গঠনটা আমাদেরকে মেনে চলতে হবে, তা না হলে আমাদের কোনো যুক্তিবাক্য হবে না। সুতরাং আমরা এটিকে একটি যুক্তিবাক্য বলবো। আর অবধারণ কাকে বলে? যুক্তিবাক্যটা যখন আমাদের মনের মধ্যে থাকবে, যখন আমরা যুক্তিবাক্যের যে মানসিক অবস্থাটা, সেটাকে বলবো আমরা অবধারণ। দুটি ধারণা চিন্তায় প্রকাশ করলে তাকে আমরা অবধারণ বলবো। আমার মনের মধ্যে একটি চিন্তা আসলো, সেই চিন্তাটাতে দুটো ধারণা থাকবে, সেই ধারণাটাকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে প্রকাশ করব, কিন্তু প্রকাশ করার আগে আমাদের মনের মধ্যে যে অবস্থানটা, সেটা হলো আমাদের মানসিক অবস্থান, সেই অবস্থানটার নামই হলো অবধারণ। সুতরাং অবধারণ কোনো বস্তুগত বিষয় না বা ভাষায় প্রকাশিত কোনো বিষয় নয়, এটা ভাষায় প্রকাশের আগে আমাদের মনের অবস্থান। আচ্ছা, আমরা আজকে যেটুকু শিখলাম এটার উপরে আমি যদি তোমাদের একটি উদ্দীপক বলি, তোমরা দেখবে বাসাতে তোমরা এটার উত্তর দিতে পারছো, অবশ্যই দিতে পারবে। উদ্দীপকটা একটু বলি।
রাঙ্গামাটি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠী ডিসেম্বর মাসে উৎসব পালন করে। বিভিন্ন ধর্ম ও বর্ণের লোক এই উৎসবে অংশগ্রহণ করে। উৎসব দেখার সময় রিপন পাশের একজন সাদা রং বিশিষ্ট লোককে দেখলেন। তিনি ওই লোকটিকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি জাপানবাসী না অজাপানবাসী? লোকটি উত্তরে বলেন, আমি জাপানবাসী নই, ইংল্যান্ডবাসী, আমার নাম লিমন। অর্থাৎ এখানে দুজন ব্যক্তিকে পাচ্ছি, একজনের নাম হচ্ছে রিপন এবং অন্যজনের নাম হচ্ছে লিমন। রিপন কি করলো, তার পাশের জনকে দেখে, একজন সাধারণ ব্যক্তিকে দেখে বলল যে তার সে জাপানবাসী নাকি অজাপানবাসী। আর উত্তরে লিমন বলল, আমি জাপানবাসী নই, আমি ইংল্যান্ডবাসী। এখানে আমরা দুটো সাইড কিন্তু পেয়ে যাচ্ছি। এবার দেখো আমি যদি প্রশ্নে আসি, যে যুক্তি বাক্য আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নে আমরা সবসময় দেখি যে গল্প 4টি সেক্টরে ভাগ করা থাকে। কি কি থাকে? জ্ঞানমূলক প্রশ্ন থাকে ক নম্বরটাতে, সেটা হলো যুক্তি বাক্য কাকে বলে। এটা তো তোমরা একটু আগে বললাম যে হচ্ছে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কে বলাকে যুক্তি বাক্য বলে। তারপরে খ নম্বরটাতে হলো উদাহরণমূলক প্রশ্ন। দেখো, সব বাক্যকে যুক্তি বাক্য বলা হয় না কেন? সব বাক্যকে যুক্তি বাক্য বলা যাবে না, তার কারণ সব বাক্য আর যুক্তি বাক্য যদি একই হয়ে যায় তাহলে যুক্তি বাক্যের যে একটা আলাদা নিয়ম, গঠনের নিয়ম আছে, যে উদ্দেশ্যপদ, সংযোজক এবং বিধেয়, এই তিনটি অবশ্যই আমাদেরকে মানতে হয়, সেটা কিন্তু আর ফলো হচ্ছে না। সুতরাং বাক্য আর যুক্তি বাক্য এক নয়। এরপর হলো গ নাম্বারে আমরা উদ্দীপকের রিপনের বক্তব্য কোন পক্ষে নির্দেশ করে। রিপন কি বলছিল যে আপনি জাপানবাসী না অজাপানবাসী। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রিপন বলছে আসলে এই যে আমরা একটু আগে বলছিলাম যে বিরুদ্ধ পদের উদাহরণ আমরা পাইছিলাম মানুষ অমানুষ, মানে একটি অপরটির এতটাই বিরোধী যে এই দুটোকে একত্র করে দিলে গোটা পৃথিবীর সবাইকে তার মধ্যে বোঝাবে। ঠিক তেমনি জাপানবাসী আর অজাপানবাসী যে কোনো একজন হয় জাপানবাসী হবে, না হয় অজাপানবাসী হবে। অর্থাৎ এটি একটি বিরুদ্ধ পদের উদাহরণ সে বলেছিল। রিপনের বক্তব্যে আমরা বিরুদ্ধ পদটাকে দেখতে পাই। আর লিমন কি বলেছিল যে আমি জাপানবাসী নই, ইংল্যান্ডবাসী। অর্থাৎ সে বিপরীত, যে হচ্ছে আমরা বিপরীত পদের যে উদাহরণটা পড়েছিলাম সেই বিপরীত পদ থেকে সে নির্দেশ করেছে। সুতরাং আমরা কি বলতে পারি যে রিপনের বক্তব্য কোন পদকে নির্দেশ করে? রিপনের বক্তব্য বিরুদ্ধ পদকে নির্দেশ করে। আর ঘ নম্বরে কি বলছে যে রিপন ও লিমনের বক্তব্যে যে দুই ধরনের পদের প্রতিফলন ঘটেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। রিপন ও লিমনের বক্তব্য দুই ধরনের পদ। রিপনের বক্তব্যে আমরা দেখতে পাই যে বিরুদ্ধ পদকে নির্দেশ করে, এবং লিমনের বক্তব্যে আমরা দেখতে পাই যে সে বিপরীত পদকে নির্দেশ করে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা তোমরা তো একটু আগে আমি আলোচনা করেছি, এটার মধ্যে পড়লে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটাকে বারবার পড়বে এবং খেয়াল করবে। বাসাতে বই তোমাদের আছে, বই তোমরা অবশ্যই পড়বে। বই ছাড়া সব কিছু হবে না। আমি যতটুকু বললাম সেটাকে তোমরা বাসাতে কালচার করবে, তাহলেই ভালো থাকবে। আর হচ্ছে এইভাবে সিচুয়েশন প্রশ্নটা কীভাবে আসছে এটা একটু খেয়াল করবে, এটা একটু খেয়াল করবে। তো যাই হোক, আজকে আমরা এ পর্যন্তই আমাদের ক্লাসটা শেষ করছি। আর তোমরা বাসাতে থাকো, বেশি প্রয়োজনে যখন প্রয়োজনে বাইরে বের হবে তখন অবশ্যই মাস্ক পরে বের হবে। সবাই এভাবেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।